থেকে বারবার করে বলা হচ্ছে, আপনার ছেলেও বলছেন যে আপনি একেবারেই সুস্থ নেই, আপনি মেডিকেশনে রয়েছেন, অসুস্থ রয়েছেন। আমি পূর্ণ সুস্থ। মাঝে শরীর খারাপ হয়েছিল, এখন ফুল ফিট। তা আপনি যে দিল্লিতে চলে এলেন, সেটা কি আপনি বাড়িতে কাউকে জানিয়ে আসেননি? না, কাউকে বলে আসেনি। সেটা না বলে আসার কোনো কারণ ছিল কি, যে আপনি আপনার ছেলে বা পুত্রবধূকে কিছু জানাতে চাননি? না, এমনি এসেছি এবং বাড়ির লোক অসুস্থ অসুস্থ করে আমাকে একটু মানে মনের ওপর একটা প্রেশার তৈরি করছিল। আমি নিজে নিজে হেঁটে হেঁটে দিল্লি এসেছি, সবার সাথে কথা বলছি, আমি ভালোই আছি। কিন্তু মুকুলদা, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। আপনি বলছেন যে যেভাবে কোথাও বাড়ি থেকে যে অভিযোগ আপনি করলেন যে কোথাও আপনি অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, এটা প্রমাণ করার চেষ্টা চলছিল। এটা কেন করবে? নিজের সন্তান, বাড়ির লোকজন, তাদের এটা করে তাদের লাভ কি? সে তাদের কি লাভ তারা জানে না, তারাই জানে। সুতরাং এইসব করে কোনো লাভ হয় না, বরং যে লোকটা সুস্থ আছে তার মনের উপর চাপ তৈরি হয়। আপনার কি মনে হয় কি এটা কি নিজে থেকেই ওনারা করছেন, নাকি ওনাদের ওপর কোনো রাজনৈতিক চাপ রয়েছে, বা এটা কোনো স্ট্র্যাটেজিক্যালি এই চাপটা দেওয়া হচ্ছে যাতে সেই চাপ আপনার ওপর তৈরি করা হয়? না, কোনো রাজনৈতিক চাপ তৈরি হয়নি, ওনারা নিজেরাই করছেন, নিজেদের মতন করেছে। সেটা কেন মুকুলদা? মানে আপনি যাকে হাতে তৈরি করে রাজনীতির ময়দানে আনলেন, হঠাৎ করে এমন কি ঘটনা ঘটলো যে কারণে এইভাবে আপনাকে একটা ভুল প্রমাণ করার মরিয়া চেষ্টা করা হচ্ছে? এখনো করা যাচ্ছে যে আমাকে অসুস্থ দেখানোর চেষ্টা হচ্ছে, কিন্তু আমি পরিপূর্ণ সুস্থ আছি। মুকুলদা, আপনি যেভাবে যে অবস্থায় এসছেন দিল্লি, আমরা খবর পেয়েছি বা অনেকেই জানতে চায়, বাংলার মানুষজন, এমনকি বাংলার সমস্ত দলের রাজনৈতিক নেতা নেত্রীরাও জানতে চান যে সত্যি সত্যি কি মুকুল রায়ের হাতে এক নয় পয়সাও ছিল না? মুকুল রায়ের হাতে কি কোনো রকমের কোনো সুবিধা ছিল না? আমাকে টাকা পয়সা কম হয়েছিল, সেই জন্য আমাকে এটা দেখাতে চাই আমার টাকা পয়সা নেই। মুকুলদা, আপনি কি জানেন যে আপনার চলে যাওয়ার পর আপনার ছেলে মিসিং ডায়েরি করেছে এবং সে ডায়েরি এখনো অবধি তোলা হয়নি? সে অভিযোগ এখনো থানা থেকে তোলা হয়নি? না, আমি এটা শুনেছি, আমার সাথে আমি কথা বলেছি, ওরা হয়তো করে নিয়েছি, এবার তুলে নেবে, যাই হোক হয়েছে। কিন্তু আমার অসাক্ষাতে হয়েছে এবং আমি জানতে পারার সাথে সাথে বলেছি এইসব কাজ করা ভালো না। কি মনে হয় আজ এতদিন পরে আবার ফিরে আসছে লিপস অ্যান্ড বাউন্স? ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লিপস অ্যান্ড বাউন্সের কথা উল্লেখ করছে, কালীঘাটের কাকু, জেঠু, অমুক সবাই একটাই শব্দ বাজারে, লিপস অ্যান্ড বাউন্স। গৌতম দেব প্রথমেই কথাটা বলেছিল। আজ কি বলবে গৌতম দেব 11 বছর পরে? আমি বলেছিলাম কেন? আমি বলেছিলাম একটা কারণ হচ্ছে, বড় কারণটা বুঝবেন। আমি শুধু রাজনীতিগতভাবে বলিনি যে এই ছেলেটা যে রাজনীতিতে আসছে, ওর নাম কি, অভিষেক, আমি এর বিরুদ্ধে। ষাঁড়ের মতো ওকে খালি গুতানোই আমার কাজ। আই ডোন্ট ডু পলিটিক্স ইন দ্যাট ওয়ে। ব্যক্তি পলিটিক্সে কখনো করি না। মমতাকে আমি নিয়ে গেছি কতবার, মমতাকে আমি নিয়ে গেছি জ্যোতির কাছে, বুদ্ধদার কাছে। আমি বসেছি, বিরঞ্জন দাস আমার ঘরে এসেছে, ওই পার্থ চ্যাটার্জি আমার ঘরে এসেছে। সেই পরিপ্রেক্ষিতে তখন একটা আমি দেখছি এই লিপস অ্যান্ড বাউন্সের ব্যাপারটা সামনে আসছে। তখন আমি চেক আপ করার জন্য আমি দেখলাম, দেখি চেক আপ করি, এটা কী করে করছো? আর এত সব সাদ্দা নাড্ডার বাজারে ও লিপস অ্যান্ড বাউন্স। আর একটা জায়গায় ইংরেজি কাগজ দেখলাম, কোথায় লেখা আছে এটা হলে এরাও চিটফান্ড করে। লিপস অ্যান্ড বাউন্স চিটফান্ড করতো না, করতো না, করে। আমি তো তাই না, আমি দেখি তখন আউট অফ মাই ইনকুইজিটিভনেস আমি চেক আপ করা শুরু করলাম। চেক আপ করেই যা দেখছি আমি, সে রেখে দিয়েছিলাম কিছুদিন। আর কদিন রাখবো? ও তো আর লাগবে না কাজে, ও তো গেছে, ও তো নিজেরাই গেছে ওদের। অভিষেক ব্যানার্জির এই পাবলিসিটিটা দেখে আমার সন্দেহ হলো। মানে এটা আমি যদি একবার একটু আপনার অনুমতি নিয়ে যদি আমি দেখি, এটা লিপস অ্যান্ড বাউন্স লেখা এবং তাতে আওয়ার লিডারশিপে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএমডি হিসাবে লেখা। সিএমডি মানে চিফ ম্যানেজিং ডিরেক্টর। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিফ ম্যানেজিং ডিরেক্টর ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্তারিত লেখা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে জন্মেছেন, এমপি বিড়লা থেকে পড়াশোনা করেছেন, বিবিএ ডিগ্রি নিয়েছেন, এই সমস্ত কিছু আপনার কাছে ছিল, এগুলোই আপনি বলতেন? পেলাম,
আমি কম্পিউটারের সাহায্য নিলাম। ও যখন কম্পিউটারের সাহায্যে এটা পৃথিবীর লোককে জানাচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্ড ইজ এ কোম্পানি ডুইং ওভার দিস ওয়ার্কস এক্সেলেন্টলি। ইতিমধ্যে সে 300 কোটি টাকা খরচা করেছে, এক জায়গায় 300 কোটি আছে, এক জায়গায় 400 কোটি আছে খরচা করেছে। তো আমি তো কী ব্যাপার, এরকম দুমদাম হয় নাকি? এরকম একটা ছেলে দিল্লি থেকে MBA পাস করলো, তখন হাওয়ার্ডে যারা পড়ে, প্রিন্সটনে যারা পড়ে, এক্সাম পেয়ে এতটা ওঠে না। ফ্যামিলিতে মমতাকে তো আমি চিনে গেছি তার আগে, ওকে চিনি না আমি, অভিষেককে চিনি না, চিনি দরকারও নেই। ও থাকুক শান্তিতে। বলে টলে মাঝে তো আমি দেখি বলে টলে খুব জোরের সাথে বলে, বারবার শহীদ হতে চায়। কেন শহীদ? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যদি 1 টাকারও দুর্নীতি করি ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো। হ্যাঁ, ফাঁসির মঞ্চে ওকে ঝুলানো সেটা সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। কে ঝুলাতে যাবে ফাঁসির মঞ্চে? ও তো পিসি ঝুলাবে না, এই হাইকোর্ট ঝুলাবে না। হাইকোর্ট তো ফাঁসির মঞ্চে দিবে না কোনো ফাঁসি। সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট, সুপ্রিম কোর্ট আবার নিজেদের মধ্যে একটা চার্জিং করে আরেকটা সুপ্রিম কোর্ট না তৈরি করে ফাঁসি হয় না। বলা উচিত হয়নি হয়তো যে মুখ্যমন্ত্রী বদল না হওয়া অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় কি হারবে? মানে যে জায়গাতে আছে তুমি একা ওই লোন উলফের মতন যেন পড়ে থাকলে, বাকি সবাই তো অন্য নৌকায় পাড়ি দিয়ে দিল। কৌস্তব, দেখুন, কিছু আমাদের দলের কিছু নেতারা হতে পারে এই বিষয়গুলো নিয়ে তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অনেক চিন্তাভাবনা করছে, কিন্তু সাধারণ কর্মী যারা দলের একদম প্রান্তিক, ধরো যারা কর্মী, যারা প্রান্তিক স্তরের, যারা একদম তৃণমূল স্তরের যারা কর্মীরা, তারা কিন্তু কোনোভাবে 1 ইঞ্চি আপোষ করতে রাজি নয়। আমি তাদের রিপ্রেজেন্ট করি। তোমার মনে আছে পঞ্চায়েত নির্বাচনের সময় তোমার দল থেকে কারা শহীদ হয়েছিল? ফুলচাঁদ শেখ ছাড়া কারোর নাম মনে আছে তোমার? অবশ্যই ফুলচাঁদ শেখ। কেন কংগ্রেসের মনে আছে? শুধু কংগ্রেসের মনে আছে কিনা সে তো নেতারা ভালো জবাব দিতে পারবে। তোমার মনে আছে? আমার খুব ভালো মনে আছে, এবং তার আগেও তপন কান্দুর ঘটনা মনে আছে। আমি খুনোখুনির রাজনীতির বাইরেও তৃণমূল কংগ্রেসের এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি, এটা অন্য কোনো সরকারের আমলে দেখা যায়নি। তৃণমূল কংগ্রেস একটা এমন দল যার রাইট ফ্রম দি ভেরি বিগিনিং একটাই ব্রত যে রাজ্যের যে কোনো বিরোধী দলকে ডেসিমেট করে দিতে হবে। এটা অন্য কোনো রাজনৈতিক দল পূর্বে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে দেখা যায়নি। তাই জন্য এই রাজনৈতিক দলটার অবসান ঘটানো, মানে এই রাজনৈতিক দলটার থেকে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার এটা খুব প্রয়োজনীয়তা আছে। কিন্তু 2024-এ তো মুক্তি মিলবে না, 2026-এ মুক্তি মিলবে। তো 2024-এ CPIM এর হাত ধরতে, তৃণমূল কংগ্রেসের হাত ধরতে, শিবসেনার হাত ধরতে সমস্যাটা কোথায়? মানে ইংলিশে একটা শব্দ আছে ওভারডু করা। অনেক নেতারা অফ দ্য রেকর্ড বলছেন কৌস্তব বাগচি ওভারডু করছে, একটু বাড়াবাড়ি করছে। এতটা বাড়াবাড়ি তৃণমূল কংগ্রেসের হাত ধরা, যে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার প্রথম দিন থেকে যাদের 1 পয়েন্ট এজেন্ডা ছিল পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ডেসিমেট করা, যেই তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে যাদের 1 পয়েন্ট এজেন্ডা ছিল সারা বাংলার গণতন্ত্রকে হত্যা করতে হবে, রাজ্যের কোনো বিরোধী কণ্ঠ রাখা যাবে না, রাজ্যে সরকারের বিরুদ্ধে যে কথা বলবে তাকে পুলিশ দিয়ে হেনস্থা করা, তাকে অত্যাচার করা, এটা যাদের 1 পয়েন্টে তাদের হাত ধরা। তুমি কংগ্রেসে একা লড়ে কি তুমি জিততে পারবে? কটা সিট জিততে পারবে? তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হাত না রাখলে কংগ্রেসের নেতারা এ বাংলায় জিততে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বিশ্বাসঘাতকতার যে চরিত্র, এটা দলের নেতারা আমাদের যদি এখনো না বোঝে, এই মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি যে কথাটা বললে আমি যদি উল্টে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর যদি কংগ্রেসের আশীর্বাদের হাত না থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসতে পারতো? মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ব্যবহার করে ক্ষমতায় এসে কংগ্রেসকে দিনের পর দিন শেষ করেছে। তোমার সাথে সাধারণ কংগ্রেস কর্মীরা রয়েছে? অবশ্যই আছে। আমি তো বলেছি দলের যদি হিম্মত থাকে, আমি যে কথাগুলো বলছি আমি ভুল বলছি কিনা, দলের মধ্যে একটা ওপেন রেফারেন্ডাম নেওয়া হোক। কি কথা বলছো? 1 2 3 করে যদি একবার বাংলার মানুষ, অনেক কংগ্রেস কর্মী তোমাকে দেখছে, তাদেরও তো মনে হতে পারে যে কৌস্তব আসলে হয়তো অন্য দলের টিকিট চাইছে বা তৃণমূলে যোগদান করে আসলে চুলটা বাড়িয়ে নিতে চাইছে। একদমই না। কি চাইছো 1 2 3 করে যদি তুমি বলো? আমার প্রথম কথা হচ্ছে তৃণমূলের সাথে কোনো রকম কোনো জোট, আসন সমঝোতা, ভাব ভালোবাসা কোনো কিছু আমরা চাই না। নরেন্দ্র মোদীকে আটকাতে তৃণমূল কংগ্রেস তো একটা স্ট্রঙ্গার ফোর্স হিসেবে কাজ করছে ভারতে। যে তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের ক্রেডিবিলিটি নিয়ে আজকে মানুষের প্রশ্ন, তারা নিজেরা আজকে সেটিং তত্ত্বের উপরে ভর করে তারা নিজেরা আজকে বেঁচে আছে। আমি বলছি না, শুভেন্দু অধিকারী বলছে সেন্ট্রাল এজেন্সির উপরে ভরসা নেই, এটা আমি বলছি না।
মমতা বন্দ্যোপাধ্যায়কে না বিশ্বাস করার অনেক কারণ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে না বিশ্বাস করার অন্যতম কারণ হচ্ছে ক্ষমতায় আসার পর থেকে যেভাবে কংগ্রেস দলকে মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করে দিনের পর দিন ভেঙেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আবার জোট করা মানে রাজনৈতিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ভেন্ডেটা পলিটিক্স। তোমার বেণুগোপাল সাহেবরা চিঠিতে সই করেছে ভেন্ডেটা পলিটিক্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়েছে। আমি তো সেই জন্যই বললাম, চিঠি লিখে সেটা ক্ল্যারিফাই করার জন্য বললাম। জানেন কি জানেন না বলতে পারবো না, হাইকোর্টের মামলার ডাইরেকশন অনুযায়ী তদন্ত হচ্ছে, কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হচ্ছে। এটাকে কি করে ভেন্ডেটা পলিটিক্স বলা যায়? এই সুজয় ভদ্র এবং বিশ্বনাথ ভট্টাচার্য লিপসন বাউন্সে ঢুকলেন কি করে? দেখুন, কি করে ঢুকলেন সেটা তো বলতে পারবো না, তবে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে শান্টুদা, তাকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। আমি একজনের কাছে হাত দেখাতে যেতাম, তার নাম পিন্টুদা। সে বলতো, সোনালিদি আপনি তৃণমূল কংগ্রেস করেন? আমি সেটা কোনো সন্দেহ নেই। তখন আমি তৃণমূল কংগ্রেস করতাম। বললো আমাদের পাড়াও একজন তৃণমূল কংগ্রেস করে, তার নাম শান্টুদা। শান্টু জানেন তো প্রচুর পয়সা কামাচ্ছে। আর বিশ্বনাথ ভট্টাচার্য যার কথা বলছেন, তার ডাকনাম হচ্ছে পোটকদা। তিনি আমার মা বাবার শ্রাদ্ধ এগুলো করেছেন। পুরোহিত ছিলেন? হ্যাঁ, পুরোহিত ছিলেন। আর উনি কোনো একটা কোম্পানিতে কাজ করতেন। হ্যাঁ, উনি পুরোহিতের কাজ করতেন, আর উনি কোনো একটা কোম্পানিতে কাজ করতেন। ওনারা এখন কোথায়? মানে বিশ্বনাথ ভট্টাচার্যের মানে যোগাযোগের ঠিকানা বা উনি এখন কি তৃণমূলের সঙ্গে যুক্ত নন? তৃণমূলের সঙ্গে শুধু না, উনি অমিত ব্যানার্জির সঙ্গে যুক্ত, মানে অভিষেকের বাবার সঙ্গে উনি যুক্ত। মানে আপনি বলছেন লিপসন বাউন্সের যারা ডিরেক্টর তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ব্যানার্জি পরিবার বা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন? যুক্ত ছিলেন না, যুক্ত আছেন। তো অভিষেক ব্যানার্জি বলছে 10 পয়সারও যদি দুর্নীতি হয় এই লিপসন বাউন্সের মাধ্যমে, নিয়োগ দুর্নীতি, তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব, আমি রাজনীতি ছেড়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। আপনার কি মনে হয়? আমি একটা কথা বলি, অমৃতা সিনহা যিনি মাননীয় বিচারপতি, তিনি বলেছেন যে অভিষেক ব্যানার্জি তো এমপি, তার মাসিক একটা হয়তো 2 লক্ষ 2.5 লক্ষ টাকা মাইনা আছে। সেই টাকাটা কি কোনো ব্যাংকে নেই? এমপি হিসেবে ওনার যে টাকাটা, সেই টাকাটা কোন ব্যাংকে আছে? আমি একটা ব্যাংকের নাম বলতে পারি, তাকে বলে বিব্রত করব না, HDFC ব্যাংক। সেই ব্যাংকে অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্ট আছে। কিভাবে? অভিষেক ব্যানার্জি কি স্বাধীনতা সংগ্রামী নাকি যে উনি ফাঁসির মঞ্চে যাবেন? ফাঁসির মঞ্চ না, ওনাকে যেতে হলে তিহার জেলে যেতে হবে। বাংলার মানুষ ভালো নেই, বাংলার মানুষ দুর্নীতি দেখছে, বাংলার মানুষ কারাপশন, বাংলার মানুষ চাল চুরি ডাল চুরি সমস্ত কিছু চুরি দেখছে, ভায়োলেন্স দেখছে, এত ভয়ঙ্কর হিংসা। এবং অন্যদিকে মুখ্যমন্ত্রীর কথা বলছে যে মুখ্যমন্ত্রী কোথায় ভায়োলেন্স আছে, মুখ্যমন্ত্রী বলছে। আমার বক্তব্য স্যার, মানে আমি প্রতিবার যখন আপনাকে ইন্টারভিউ করি এবং তারপরে মানুষের সাথে দেখা করি, মানুষ আমাকে বলে যে আপনি তো এতবার ইন্টারভিউ করছেন, রাজ্যপাল সাহেবের ওপর আমাদের আশা ভরসা যাচ্ছে, একটু একটু করে যাচ্ছে, তারপরে পড়ে যাচ্ছে, কারণ রাজ্যপাল সাহেব তো কোনো অ্যাকশন নিচ্ছেন না। স্যার, কবে আপনি অ্যাকশন নেবেন? when are you going to take a serious action? জানতে চায় বাংলা। The first part of the question, whether violence is a myth or a reality, I would emphatically say violence is a stark reality. Violence is there, but there is no statement from me as governor that the violence is created by the government in power. There is violence in society, which has been there. What is required is concerted action to contain the violence, to eradicate it. That calls for action from the part of government, from the part of governor, from the part of the opposition, from the part of the political system, and also by the silent majority. Violence is a fact which has to be encountered, faced, and suitable action should be taken against that. From the part of the governor, whatever action is envisaged from me under the Constitution of India will certainly be done. It is being done, and the result is also there. Certainly, we have only started. স্যার, আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কীরকম সম্পর্ক? যদি খুব ভালো সম্পর্ক থাকে, সুস্থ সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক, সুস্থ সম্পর্ক, প্রফেশনালি খুব ভালো পজিটিভ ভাইবাল একটা সম্পর্ক থাকে, তাহলে সেটা কীরকম আপনি যদি একটু এক্সপ্লেন করেন। There are 3 levels in the relation which I have with my constitutional colleague, the Chief Minister. The personal level, the professional level, the political level. On a personal level, there is very cordial relation, mutual respect is there, mutual regards is there, mutual understanding is there. I have received dignified treatment from her as a person. At the professional level,
that is the chief minister and the governor. Of course, there are ups and downs. There are certain issues on which we have differed drastically. There are certain decisions which I have taken, which is against the interests of the chief minister. In the last 1 year, many decisions of government have not been approved by the governor where approval is required, but still it has not come to a point of no return because there is an understanding. We agree to disagree. এবার কি বঙ্গীয় রাজনীতির ময়দানে চাণক্য হিসেবে সুকান্ত মজুমদারকে দেখতে চলেছি আমরা, সেরকম প্রিপারেশন চলছে তাহলে? দেখুন, চাণক্য বা মহামতি চাণক্য বলা ভালো। আমার যেটা মনে হয় ভারতবর্ষের ইতিহাসে যতজন ব্যক্তি জন্মেছেন তাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড মানে টিচার বা শিক্ষক যাই বলুন না কেন বা রাজনীতিবিদ, আমরা তার থেকে অনেক ছোট। আমরা তার কাছ থেকে কিছু শেখার কিছু তার অনুসরণ করার চেষ্টা করি। তো স্বাভাবিক সেই চেষ্টা সবসময়ই থাকবে। সময় বলবে কে চাণক্য হবে কে চন্দ্রগুপ্ত হবে, সে তো সময় ঠিক করবে। তার মানে দুটো হওয়ারই অপশন রয়েছে সামনে, সে তো হয় চন্দ্রগুপ্তের সিংহাসন আর না হয় চাণক্যের পরিচালনা। দেখুন, রাজনীতিতে সবসময় জনগণ শেষ কথা বলে, নেতা কম কথা বলাই ভালো। জনগণ যেরকম বলবে সেরকম নেতা বলবে। এতদিন ধরে রাজনীতি করে অনেকগুলো বছর হয়ে গেল, কটা বাড়ি কটা প্রপার্টি তৈরি করা গেছে? আপনারা নিজেরা সার্চ করে দেখে নিন। আমার এখনও পর্যন্ত নিজস্ব প্রপার্টি বলতে গাড়ি আছে একটা, দুটো গাড়ি হয়েছে এখন। কারণ ওই দিল্লিতে প্রথম দিকে আমি ওলা টোলা বুক করে যেতাম বিভিন্ন দপ্তরে, কারণ আমি আমার এলাকার উন্নয়ন নিয়ে প্রথম থেকেই খুব অ্যাক্টিভ ছিলাম। তো দেখতাম যে ওলা বুক করে মন্ত্রণালয়ে গেলে সিকিউরিটিরাও অন্যভাবে তাকায় যে কেমন এমপি যে ওলা বুক করে মন্ত্রণালয়ে যাচ্ছে। সেই জন্য লোন নিয়ে একটা গাড়ি কিনেছি, ওখানে দিল্লিতে থাকে। আর আগে থেকে একটা ফ্ল্যাট ছিল, তার বাদে আর নতুন কোনো সম্পত্তি হয়নি। ব্যাংকে একটু অ্যাকাউন্টে হয়তো কিছু টাকা পয়সা বেড়েছে, সেই হিসেব করলে বলতে পারবো। আমি আমার পকেটেও কত টাকা আছে জানি না, মনে রাখতে পারি না। ব্যাংকেও কত আছে ওটা তো বলতেই পারবো না। খুব বেশি সম্পত্তি বাড়বে না। আমার সমস্ত কিছু ওপেন খোলা বইয়ের মতো, সবাই পড়তে পারে, সবাই দেখতে পারে।